হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করেছি। ওই যে কালকে বললাম ব্লগটা বড় হয়ে গেছিলো, তো রান্নাঘর থেকেই শেষ করেছিলাম, আবার রান্নাঘর থেকেই শুরু করছি। বড়োর একটা তো গোছানো হয়ে গেছে, মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই জায়গাটা পরিষ্কার করব। আর বাসনের একটা পরিষ্কারই আছে, আর উপরের দিকটা না খুব ঝুল হয়ে গেছে। তো হাওয়া দিলে, ঝড় হলে না ঝুলগুলো এই বাসনের ওপর পড়ে। তো তাই জন্য এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে বেশি নোংরা হয়। পুরো রান্নাঘরটা একটু কোথাও ঝুল হয় না, এই জায়গাটাতেই ঝুলটা বেশি হয়। ওই যে মাকড়সার জাল হয়। তো ওপরটা প্রথমে ঝেড়ে নিয়ে তারপরে এই যে নিচেটা পরিষ্কার করছি। আমার এই যে ভাঙাচোরা রান্নাঘরটা, তো তোমরা হয়তো বুঝতেই পারো না, ভেতর মানে বাইরে থেকে তো দেখে বোঝা যায় না। তো আমি এইরকমভাবেই আর কি রান্নাঘরটা গুছিয়ে রাখি। কি করব বলো, জিনিস থাকলে কোথায় রাখবো এত জিনিস, তাই এইভাবে আর কি ইটের ওপর ইট সাজিয়ে তার উপর একটা স্ল্যাব ছিল ভাঙা, সেটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ওদিকেরটা হচ্ছে কাঠের একটা বোর্ড আছে, তো দুটো বোর্ড একসঙ্গে রেখে দিয়েছি। তার উপর এই বাসনের র্যাক, তারপরে আটা ময়দার ডিপ এরকমই থাকে। তো এই জায়গাটা যদি স্ল্যাব লাগানো থাকতো তাহলে আর এইগুলো আমার ব্যবস্থা করতে হতো না। নেই যখন, তখন তো এইভাবেই গুছিয়ে রাখতে হবে। আর নিচের দিকে রাখলেও আমার সমস্যা হয়, তাই জন্য একটু উঁচু করে রাখলে আমার একটু সুবিধা হয় বলে উঁচু করে রাখি, তাই জন্যে। আর এই যে কৌটোগুলো একটু ভালো করে মুছে নিলাম, এমনিতেও এগুলো পরিষ্কারই আছে। আর ওই যে মা না খুব একটা ভালো, কি বলবো, ঘরদোর অতটা পরিষ্কার করেনি। এমনি রান্না করতে করতে সময় চলে যাচ্ছিলো, একা হাতে এত বড় সংসারটা আর কি। ঘরের বাসি কাজ থেকে শুরু করে এটা সেটা, মানে একবার হুকুম করছে, ও একবার হুকুম করছে, তারপরে হচ্ছে আমার টাইমে টাইমে জল গরম, এগুলো করতে করতেই না মায়ের সময় চলে যায়। চান করতো বেলা 1টা 1:30টার সময় চান করতো। তো তাই রান্নাঘরটা মা সেইভাবে পরিষ্কার করতে পারে না। আমি যেমন রান্না করতে করতে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, মা তো আর সেটা পারে না। মা আর আগের মতো কাজকর্ম মানে করতে পারে না অত তাড়াতাড়ি, যতটুকু করে ততটুকুই অনেক। তো তাই জন্য আর কি আমাকে রান্নাঘরটা বেশি আর কি পরিষ্কার করতে হচ্ছে। অনেক দিন হয়ে গেছে পরিষ্কার হয়নি। আর এই যে দেখো রান্নাঘর থেকে এত নোংরা বেরিয়েছে। তো এখন ওই নিচের, মানে নিচে যেগুলো আছে, এই যে ইটের নিচে যেগুলো আছে ওইগুলো এখন সরিয়ে সরিয়ে পরিষ্কার করলে অনেক ধুলোবালি বেরোবে, এগুলোও অনেক দিন হয় না। তো ওপর ওপর তো প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু ভেতর থেকে তো পরিষ্কার করা হয় না, তাই আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করব। তো তোমরা তো কালকে ব্লগে দেখেছো যে বেডরুমটা আমাদের ডিপ ক্লিন করেছিলাম, রান্নাঘরটা করতে করতে ভিডিও শেষ করে দিয়েছিলাম। তো আজকে রান্নাঘরটাও কিন্তু আমি ডিপ ক্লিনই করছি। আর ওপরের স্ল্যাবটা যেখানে আর কি আমার গ্যাস থাকে, ওই জায়গাটা আর আজকে করবো না, ওই জায়গাটা কালকে একদম ভালো করে সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নেবো। খুব তেলচিট হয়ে গেছে। মা না শুধু গ্যাসটা মুছতো আর নিচটা মুছতো, কিন্তু ওপরের যে মানে টাইলসগুলো আছে ওগুলো মুছতো না। ওইগুলো দেখছি একদম তেলচিটে হয়ে গেছে। আর কি বলবো, তেলচিটে হয়ে খুব নোংরাও হয়েছে। তো ওইগুলো আবার জালি দিয়ে না ঘষলে উঠবেই না। মা শুধু ওই গ্যাসটা স্ল্যাবটা মুছতো, তাও স্ল্যাবটা সাবান দিয়ে মুছতো না, তেল থাকতো তার উপরে, ওই কাপড় বুলিয়ে নিত, আর তেলচিটে ভাব হয়ে গেছে। তো আজকে আর করবো না, আজকে তো রান্নাবান্না সেরকম নেই, তাই আজকে আর করবো না, ওটা কালকে করব। একদম রান্নাবান্না করে নিয়ে কালকে ওটা পরিষ্কার করে। দেখো রান্নাঘর থেকে এত নোংরা বেরোলো। তাদের ঘর থেকে দেখবে টালির চালের ঘরে ঘর দালান বেশি নোংরা হয়, আর মাটির ঘরে তো নোংরা হয়। যেমন আমার মায়েদের ঘরটা, নিচেটা তো প্লাস্টার নেই, চারিদিকে প্লাস্টার নেই, শুধু ধুলো আর ধুলো। তো আমি গিয়ে না থাকতে পারি না ওখানে, আমার খুব কষ্ট হয়। ধুলোতে আমার একদম কি বলবো অ্যালার্জি আছে, তো বেশি ধুলো মানে নাকের ভেতর ঢুকে গেলেই আমার অ্যালার্জি আরম্ভ হয়ে যায়। এমনিতেও এখানে তো আমার কোথাও ধুলোবালি নেই। আর মায়ের ওখানে গেলে আমার খুব অসুবিধা হয়। গিয়ে ওই একবেলা একদিন ঠিক আছে, বেশি দিন থাকতে পারি না। তো এইবারে অনেক দিনই ছিলাম, দশহরার দিন গিয়েছিলাম, একবারে দশহরা কাটিয়ে সোমবার এসেছি। প্রায় 3-4 দিন হয়ে গেছে ওইখানে ছিলাম। তো অনেক দিন ছিলাম, মানে যাওয়া হয়নি বলে ভালোও লাগছিলো। আর অনুষ্ঠান থাকলে তবু ভালো লাগে, অনুষ্ঠান না থাকলে না এমনি গিয়ে একদম ভালো লাগে না। যে যার ঘরে সে তারই ভালো। আমার মা যেমন এখানে এসে কয়েকদিন ছিল, আমার মা যেন বিরক্ত হয়ে যাচ্ছিলো, একদম ভালো লাগছিল না। আর আমার আবার ওখানে গেলে ভালো লাগে না, মনে হয় নিজের ঘরে গেলে সময়টা ঠিক কেটে যায়, কিন্তু মায়ের ওখানে গেলে সময় কাটতেই চায় না। বিশেষ করে ওই সন্ধ্যের পর থেকে সময়টা একদম কাটতে চায় না। সারাদিন তো রান্না বান্না ঝামেলা জোগাড় জাটি করতে করতে সময় কেটে যায়। তো গ্যাসে রান্না হলে এতটা দেরি হয় না, যেহেতু উনুনে রান্না হয়, একটা করে রান্না হয়, তো অনেকটা সময় লেগে যায়। ওই করে করে সারাদিনটা কেটে যায়। তারপরে সন্ধ্যার পর তো কাজকর্ম সেরকম থাকে না, রান্নাবান্না থাকলে সময় কেটে যায়, রান্নাবান্না না থাকলে না সন্ধ্যার পর থেকে একদম সময় কাটে না।
বেডরুম পরিষ্কার হলো, রান্নাঘরটা পরিষ্কার হলো, দালানটাও কিন্তু আমি এদিকটা করে নিয়েছি। তোমরা তো দেখেছো কালকের ব্লগে, দালানটা হয়ে গেছে। তো এখন এই যে ঝাড়ু দিয়ে নেবো ঘরটা পরিষ্কার করে। আর ওই যে গাছটা নষ্ট হয়ে গেছে, সেই গাছেরই পাতা একদম ধারে পড়েছিল, সেই পাতাগুলো কালকে থেকে পরিষ্কার করা হয়নি। এমনি ইচ্ছা করে পরিষ্কার করিনি, ভাবলাম কি কালকে যখন একবারে পরিষ্কার করব তখনই আর কি বার করে নেব। আবার দেখবে ছাদের ঘরের থেকে টালির চালের ঘরে বেশি শান্তি। আমার তো এটাই মনে হয়, আমার ছাদের ঘর একদম ভালো লাগে না। গরমকালটা খুব কষ্ট ছাদের ঘরে, কিন্তু টালির চালের ঘরে সারা দিনটা যেমন গরম, কিন্তু রাত্রির পর টালি যখন ঠান্ডা হয়ে যায়, তো রাত্রির বেলাতে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে ঘরের ভেতরটা। আর ছাদের ঘরে কী হয় বলো তো, এত গরম এত গরম যেটা সহ্য করা যায় না। আমার যেখানে আগে ঘর ছিল সেখানে কিন্তু আমার ছাদেরই ঘর ছিল, একদম থাকতে পারতাম না। এখন আমার মনে হয় টালির চালের ঘরেই ভালো। তবে এই যে ঘরটা একটু বেশি নোংরা হয়। আমার ঘরে কি বেশি বলো তো, মাকড়সার জালটা বেশি হয়, আর এই যে ধুলোটা বেশি হয় দালানে। দালানটার জন্যই আর কি ধুলোটা আমার ঘর দালানে বেশি হয়, যেহেতু দালানে কোনো রকম জানালার ব্যবস্থা নেই, শুধু গ্রিল লাগানো আছে। তো যত হাওয়া দেয় না, সব ধুলোগুলো এসে যে দালান দিয়ে ঘরময় একদম ভর্তি হয়ে যায়। তাই জন্যে ঘরটা বেশি নোংরা হয়, দিনে 3বার 4বার করে ঝাড়ু লাগাতে হয় ধুলোর জন্যে। তো আজকে এই যে ঘর ঝাড়াঝুড়ি করেছি বলে না, আর মপ দিয়ে ঘরটা মুছলাম না। মপ দিয়ে মুছলে তো এমনি যখন পরিষ্কার থাকে তখন মপ দিয়ে মুছি। আজকে যেহেতু ঘর দালান ঝাড়া হয়েছে, তার উপরে আর কি 3-4 দিন দালানটা মোছা হয়নি, ছিলাম না, খুব নোংরা হয়েছিল, একদম সাদা হয়ে গেছিলো ধুলোতে। তাই হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন বাজে প্রায় ওই 12:30টার মতো। গাছে অনেক ফুল ফুটেছিল, ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে দিয়ে পুজো করে নিলাম, নিয়ে এখন এই যে ভাত বসাবো। তো চান টান করে পুজো করে এখন ভাতটা বসিয়ে দেবো। এখন আর কোনো রকম কাজ নেই, যা কাজ আছে এখন আর করবো না। আর ভালো লাগছে না, সকাল থেকে উঠে একভাবে কাজ করে যাচ্ছি, তো আর কিছু ভালো লাগছে না। তো ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে একটু পাখার তলায় বসবো, তারপরে যা কাজ আছে সব সন্ধেবেলা করব। আর একদম অল্প চাল নেব, যেহেতু আজকে ফ্যান ভাত করব, সেরকম রান্নাবান্না করব না, কেউ খাবে না আলু সেদ্ধ ভাত। আমার হাজব্যান্ড তো বলেইছিল, তোমাদের বললাম যে আমাদের জন্য ডিমের ঝোল করতে বলেছিল। আর হাজব্যান্ড বলেন ওটা, আমি বলেছিলাম, হাজব্যান্ড বলেছিল মুগের ডাল আর আলু পোস্ত বানাতে। কিন্তু ওই রকম রান্না করলে না, আমি আমার মেয়ে একদম খেতে পারে না, বরঞ্চ আলু সেদ্ধ দিয়ে তবুও দুটো ভাত খাই, কিন্তু আলু পোস্ত মুগের ডাল দিয়ে আমি একদম খেতে পারি না। মায়ের ওখানে যাওয়ার আগে কোনো রকম বাজার দোকান কিছু করা হয়নি, ঘরে না সব কিছুই শেষ হয়ে গেছে। তো আলু একদমই নেই, অল্প কটা আলু ছিল, তার মধ্যে থেকে ছোট ছোট 4টে আলু নিয়েছি সেদ্ধ দেবো বলে। তো আলুটা একবারেই নেই বলতে গেলে চলে, আর একদিন রান্না হবে। তো হাজব্যান্ডকে বলেছিলাম আজকে আনার জন্য, হাজব্যান্ড বললো কালকে এনে দেবে। তো আজকের মতো হয়ে যাবে, কালকেও হয়ে যাবে, তারপরের দিন আর হবে না। তো কালকেই আর কি হাজব্যান্ড এনে দেবে বলেছে। তো ওকে আবার 2বার 3বার করে বলতে হবে, তারপর এনে দেবে। আসলে কাজের মধ্যে এত ব্যস্ত থাকে তো ভুলেই যায়, তো বারে বারে আমাকে বলতে হয়। আর বাজার তো কিছু নেই, কালকেও বাজার করবে, তারপর হচ্ছে আলু টালু এগুলো যা আছে এগুলো আনবে। আদা রসুন কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। আর আজকে তো আদা রসুন এমনিতেও রান্না হবে না, যা আদা রসুন আছে একদিনের মতো হবে। তো এখন এই যে সন্ধ্যাবেলা দুপুরবেলা রান্নাবান্না করে কোনো রকমে দুটো ভাত খেয়ে বাসনটা মেজে আর শুয়ে পড়েছিলাম। তো উঠলাম একদম মানে কি বলবো, তখন 5টা না 5:30 বাজে ঘুম থেকে উঠলাম, তারও বেশি হবে তো কম না। তো কী বলতো, সারাদিন খাটুনি হয়েছে, শোয়ার পর না ঘুমিয়ে পড়েছি। আর এখন এই যে সন্ধে সন্ধে পুরোপুরি হয়নি, এখন বিকেল আছে, যেহেতু বললাম 5:30টার দিক করে উঠেছি। তো হাজব্যান্ড চলে এসছে, এসে বলছে একটু চা বানাতে। তো চাটা ওকে করে দিলে ও খেয়ে যাবে আবার ওষুধের দোকানে। তো 6টার সময় করে যাবে, ও সেই আসবে রাত্রির 11টায়। তো আমি রান্নাবান্না করে অর্ধেকটা রান্না করে রেখে দেবো, আর ও এলে তারপরে হচ্ছে বাকি রান্নাটা করবো। আমাদের তো আবার ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না, সব জিনিস গরম গরম না হলে চায় না খেতে। তবু তরকারিটা খেয়ে নেয়, কিন্তু রুটি পরোটা লুচি এগুলো গরম গরম না হলে খেতে পারে না। যাই হোক, এখন এই যে চাটা করে নিলাম আদা দিয়ে। আর দুদিন না একদম মনে ছিল না, শুধু মানে চা পাতা দিয়ে চাটা বানাচ্ছিলাম, আদা দিতে ভুলে যাচ্ছিলাম। আর শুধু চা খেতে বসে ভাবছিলাম যে চায়ের মধ্যে কিছু একটা কম আছে, কিছু একটা কম আছে, বুঝতেই পারছিলাম না যে চায়ে আমি কী দিই। আসলে 2 সপ্তাহ হয়ে গেলে আমি চা বানাইনি, মা বানাতো, মা যে কদিন ছিল বানাতো। তারপরে তো এখানে একদিন মতো চা বানিয়েছিলাম, তারপরে মায়ের ওখানে চলে গিয়েছিলাম আসলে, তাই জন্য না ভুলে গিয়েছিলাম।
আর এখন দেখো দুপুরবেলা খেতে বসেছি, তার আগে খাবার আগে তো হঠাৎ করে একটু ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি হলো, আর তার মধ্যেই উঠোনটা এরকম নোংরা হয়ে গেল। বৃষ্টি তো কম হয়েছে, বৃষ্টির থেকে হাওয়াটা বেশি হয়েছে, তাই জন্য উঠোনটা নোংরা হয়েছে। সকালে কিন্তু আমি একবার উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরও এই বিকেলবেলা এরকম নোংরা দেখতে ভালো লাগে বলো? তো তাই জন্য একটু উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে। আর হাজব্যান্ড চান করলো, চান করে এখন মানে বেরিয়ে গেছো, আমি সেই ফাঁকেই আর কি উঠোনটা ঝাড়ু দিচ্ছি। আর সন্ধেবেলা চায়ের ঝামেলা নেই, তো একদিকে ভালো হলো, বিকালবেলা চা খেয়ে বেরিয়ে গেল। আমার একদিকে সুবিধা হলো, নইলে সেই রান্নাবান্না না রেখে চা করার জন্য বসে থাকতে হয়। চা করা হলে তারপরে আমি রান্না বসাতে পারি। তো চা করার ঝামেলা নিয়ে একদম সেই সন্ধ্যাবেলা ঘরের কাজ আছে টুকিটাকি, সেগুলো মিটিয়ে নিয়ে একদম রান্নাবান্না বসিয়ে দেবো। আর ওবেলা তো দেখেছিলে কত কাচাকুচি করেছিলাম, সেগুলোই এখন গোছাতে হবে। অনেক কাচাকুচি করেছিলাম, এগুলো গোছাতে গোছাতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ হাজব্যান্ড দুপুরবেলা মুড়ি এনে দিয়েছে, মুড়ি ছিল না। তো মুড়িটাই তো আমাদের সকাল বিকেল খাওয়া হয়, মানে সকালে টিফিনে, তারপরে হচ্ছে সন্ধ্যাবেলার টিফিনে মুড়িটাই তো খাওয়া হয়। রুটি পরোটা খুব একটা খাওয়া হয় না, তাই মুড়িটা সব সময় আর কি ঘরে আনা থাকে। আর এখন এই যে যেগুলো নতুন সেগুলো গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দেব, আর যেগুলো পুরনো সেগুলো আর কি ওই র্যাকে গুছিয়ে রাখবো। পুরনো খুব কম আছে, নতুনই বেশি আছে। আর মেয়ের টিফিন হয়ে গেছে, মেয়ে খেয়েছে কেক, ওর জন্য কেক এনে দিয়েছিল ওর বাবা বিকেলবেলা কাজ থেকে আসার সময়, কেক এনে দিয়েছিল, কেক খেয়েছে। আর আমি এখনও পর্যন্ত কিছু খাইনি, তবে একটু মুড়ি খাবো চানাচুর দিয়ে, ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখবো। ঝুড়ি ভাজা না, চানাচুর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখবো, ওটাই আর কি খাবো। আর খেতে খেতে তো অনেকটা রাত্রির হবে, প্রায় 11:30 বাজবে। তো টিফিন না করলে না এতক্ষণ থাকতে পারবো না। সেই সকালবেলা বলবো না, দুপুরে 1-1:30টার সময় খাওয়া হয়ে গেছিলো। মুড়িটা মাখবো, মেয়েকেও অল্প একটু দেবো, কারণ ও তো একদম ছোট্ট একটা কেক খেয়েছে, ওরও খিদে পেয়ে যাবে। কি বলো তো, আমরা যদি আমার হাজব্যান্ড যদি ঘরে থাকে, আমাদের ওই 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, 10টা 10:30টার মধ্যে। তো তাহলে আর টিফিনটা করতে হয় না, যেহেতু অনেকটা রাত্রির হবে, অতক্ষণ থাকা মানে কি বলবো অসম্ভব ব্যাপার, খিদেও পেয়ে যাবে। আর আমার এখন না খিদে পেলে আমি একদম থাকতে পারি না। সকালে টিফিন করি বা না করি সেটাতে কোনো যায় আসে না, কিন্তু সন্ধ্যের পর থেকে যে খিদে পায় না, আমি একদম থাকতে পারি না। তো এই নাইটি যেগুলো আর কি পরার সেগুলো বাইরে রাখবো, সাদা নাইটিটা ভাবছি আলমারিতে তুলেই দেবো। এতগুলো নাইটি আছে, তো তার মধ্যে আবার যদি সাদাটা বার করাই একবারে সব আর কি পরে ফেললে পরে আবার তখন আবার কি বলবো অসুবিধা হয়ে যাবে। তাই সাদা নাইটিটা তুলেই রাখবো, সাদা আর একটা হলুদ নাইটি তোলাই আছে। আর এইসব জামাগুলোতে তো আলমারিতেই থাকে, এগুলো একটু ইস্ত্রি করলে ভালো হতো, কিন্তু এখন আর ভালো লাগছে না এগুলোকে ইস্ত্রি করতে। এখন এমনি গুছিয়ে রাখবো, যখন পরবো তখন ইস্ত্রি করব। কি বলো তো, অনেক জিনিসই আমার আছে যেগুলো ইস্ত্রি না করলে পরা যায় না, কিন্তু অতগুলো ইস্ত্রি করা তো সম্ভব না একবারে। তো ওই যখন কি করি বলো তো, যখন পরি তখন একটা একটা করে নিই। আর এখন কি বলো তো বন্ধুরা, এখন আমার মেয়ে এতটাই বড় হয়ে গেছে, আমার প্রতিটা জামা বলতে গেলে বেশিরভাগ জামাই কিন্তু আমার জামা ওর গায়ে হয়ে যাচ্ছে। তো এবারে যখন মায়ের ওখানে গিয়েছিলাম, ও কিন্তু আমার জামা পরেই গিয়েছিল। তো আমার বেশ কয়েকটা জামা আছে যেগুলো আর কি গ্রাউন্ড মতো, সেই জামাগুলো না ওর গায়ে বেশ ভালো মতো ফিটিং হয়ে গেছে, তবে একটু সামান্য ঢিলে আছে। তো আর কিছুদিন গেলে ও আমার প্রতিটা জামাই ও আমার পরতে পারবে, তো আমাকে আর আলাদা করে ওর জন্য জামা কিনতে হবে না। একটা জামা কিনলে দুজনে মিলে পরতে পারবো। আর ওর জামাগুলো কিনি ওর গায়ে ঠিকই, পুজোর সময় কেনা হয়, কিন্তু পুজোর 2-3 মাস পর থেকে না আরও পরতে পারে না, এত ছোট হয়ে যায় যেগুলো আর গায়ে ঢোকেই না। তো এবছর পুজোতে যে জামাগুলো কিনেছিলাম বেশিরভাগ জামা ছোট হয়ে গেছে, ওই একটা জামাই একটু ভালো মতো আর কি গায়ে হয়, বাকি 3টে জামা বলতে গেলেও পরতেই চায় না আর কি, টাইট মতো হয়ে গেছে বলে পরতে চায় না। তাই কি করি বলো তো, আমার যে জামাগুলো ওর গায়ে আর কি হয়ে যায় সেই জামাগুলো ওকে আমি পরতে দিই। আর আমি আর ওই জামাগুলো ব্যবহার করব না, কারণ মেয়ে পরছে বলে আমি ভাবলাম যে আমার তো এত জামা আছে, মেয়ের তো পুজোর সময় যে জামা কিনি 2-3 মাস পরলে ছোট হয়ে যায়, আমার জামা আছে, ওর জামা একটু কম আছে। তো আমার জামাগুলো ওকে আর কি গ্রাউন্ড জামাগুলো ওকে দিয়েই দিয়েছি, ও আর কি পরে মাঝে সাঝে কোথাও গেলে পরে। আর ও না গ্রাউন্ড পরতে খুব ভালোবাসে, শর্ট জামার থেকে লং জামা পরতে আমার মেয়ে খুব ভালোবাসে, বড় বড় জামা পরতে। তো এই যে দেখো যেগুলো আর কি আলমারি তোলা সেগুলো সব তুলে দিচ্ছি আলমারিতে।
এই শোকেসটা কিনে বন্ধুরা আমার না অনেক সুবিধা হয়েছে। একটা আলমারিতে মানে কিভাবে যে আমি জিনিসপত্র রাখতাম, মাঝে মধ্যে মাথা খারাপ হয়ে যেত। ওই আলমারিতে রাখতাম কীরকম বলো তো, গুজে গাজে রাখতাম, জিনিসপত্র গুছিয়ে রাখতে পারতাম না। এত জামা কাপড় হয়ে গিয়েছিলো যে আলমারিটা রাখার জায়গাই থাকতো না। তো শোকেসটা কিনে ভাগ ভাগ করে রেখেছি। তো জিনিসপত্র বেশ ভালো গোছানোও আছে। এক জায়গায় যদি অনেক জিনিস রাখা যায়, কত জিনিস গুছিয়ে রাখবো বলো, জিনিস তো রাখারই জায়গা নেই। ওই কোনো রকম মুড়ে মারে ঢুকিয়ে রাখতে হতো। তবে শোকেসটা হওয়ার পর থেকে প্রতিটা জিনিস এখন কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো শোকেসটাও বেশি দিন লাগেনি ভর্তি হতে, তো আপাতত ভর্তি হয়ে গেছে। শুধুমাত্র একটা র্যাক ফাঁকা আছে, ওই র্যাকটা আর কি মেয়ের খাতাপত্র রাখা আছে, অনেক খাতাপত্র তো একবারে আর কি কলকাতা থেকে এনে দিয়েছিল ওর বাবা, সেগুলো আর কি বাইরে রাখার মতো পজিশন নেই। আর বাইরে রাখলে কোথায় ইঁদুরে কাটবে, তাই জন্যে আলমারির একটা তাকে রেখে দিয়েছি, আলমারি না শোকেসটা একটা তাকে রেখে দিয়েছি। তো চলো, বক বক করতে করতে তো আমার জামা প্যান্ট গোছানো হয়ে গেল, আলমারিতে তোলা হয়ে গেল। এখন এসে রান্না করবো রাত্রিরে। হাজব্যান্ড সকালেই বলে দিয়েছিল যে আজকে ঘুগনি রান্না করতে, কিন্তু আমার কড়াই ভেজাতে একদম ভুলে গেছিলাম। ওই যে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন কড়াইটা ভিজিয়েছি, কড়াইটা না একদম ভেজে নে। তো 4-5টার মতো সিটি দিতে হবে, তবে সেদ্ধ হবে। আর আজকে না আলু এর মধ্যে দেবো না। আমি তো ঘুগনি রান্না করলে আলু কড়াই একবারে সেদ্ধ করে নিই, আলু আর আলাদা করে ভাজি না। তবে আজকে আলাদা করেই ভাজতে হবে, যেহেতু কড়াইটা আগে থেকে ভেজানো ছিল না। অনেকগুলো সিটি দিতে হবে, আর অনেকগুলো সিটি দিতে গেলে আলু দিলে না গলে যাবে, তাই আলাদা আলাদা করে রান্না করতে হবে। আর এদিকে ওই যে হাজব্যান্ড সেই মুড়ি এনে রেখেছিল, মুড়িটা ঢালাই হয় না, তো এখন ওদিকে কড়াইটা সেদ্ধ বসিয়ে দিয়ে মুড়িটা ঢেলে নিচ্ছে। আর মুড়ি টিনে না অল্প একদম মুড়ি ছিল, আর আমি পুরোপুরি টিন ফাঁকা হলে আনতে বলি না, থাকতে থাকতে আনতে বলি। আর ওই ব্যাগে আছে ময়দা, চাউমিন। আমার মেয়ে আর আমি চাউমিন খেতে বেশ ভালো লাগে আমার। তবে মানে কি বলবো, সবজি দিয়ে চাউমিন বানানোর থেকে মায়ের হাতেও আলু দিয়ে ডিম দিয়ে চাউমিনটা আমার বেশ ভালো লাগে। তো মা একদিন এখানে এসে সকালের টিফিনে চাউমিন বানিয়েছিল, আমি না অনেকটাই খেয়েছিলাম, আমার বেশ ভালো লাগে মায়ের হাতের ওই সেদ্ধ মতো চাউমিনটা খেতে। সেদ্ধ বলবো না তো আর কি বলবো বলো, তো ওটাই কিন্তু দুর্দান্ত লাগে দোকানের থেকে খেতে। শুধু আলু দিয়ে করেছিল, যেহেতু নিরামিষ ছিল ওই দিনকে, তো আলু দিয়ে করেছিল। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত।